ছাড়া আসলে এটা আসলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা সেটা আসলে সংশয়ের জায়গা আছে। এবং আপনি আরো বলেছেন না, আপনি আওয়ামী লীগের কথা বলেছেন তো কি হয়েছে, নাকি নেগোসিয়েশন করতেছেন, নাকি মাল খাইছেন? আমি টু দ্য পয়েন্টে কথা বলি ভাই, আমার কাছে লজিক ছাড়া কিচ্ছু নাই, নো ইমোশন। আমার সঙ্গে আলাপ করতে হলে লজিক নিয়ে আলাপ করতে হয়ে যায়। এত মানুষকে তুলে ফেলে বিরোধী মত প্রকাশের জন্য। মাসুদ কামালরা এখনো ঠিকঠাক ভাবে বসে এখন আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করতে পারে। আঙুল দিয়ে বলে দিলাম, এই এনসিপিতে যত লোক আছে এই সবাই নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত গত 15 বছরে লেখায় কথায় বলায় হাসিনার বিরুদ্ধে যা বলছে সব যোগ করলে আমি যা বলছি তার অর্ধেক হবে না। আপনার কাছে কি মনে হয় ভাইয়া যে এই যে প্রশ্নের সম্মুখীন তাদের হতে পারে, তারা যখন এই সরকার যখন আসলে ক্ষমতা ছাড়বে তখন উপদেষ্টারা কি জাতির এই প্রশ্নগুলোর উত্তর দিতে বাধ্য থাকবে, এমন পরিস্থিতি কি তৈরি হবে? কেন বাধ্য থাকবে না? ওনারা শপথ করে দায়িত্ব নেন নাই? এটা কি ছেলে খেলা করতে, এটা কি যে আপনি ছোটবেলায় পোলাপান যে খেলাধুলা করতো না, এটা কি উনি খেলাধুলা করতে পারছে? এটা খেলাধুলার জায়গা নয় ভাই। আপনি একা একা খেলেন, সমস্যা নাই, আপনার বউর সঙ্গে, আপনার ফ্যামিলির সঙ্গে, আপনার বাচ্চার সঙ্গে সারাদিন খেলাধুলা করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু জাতি নিয়ে খেলার অধিকারটা আপনাকে কেউ দেওয়া হয় নাই। আপনার একটা ভুল পদক্ষেপ পুরো জাতিকে একটা গাড্ডায় মানে ফেলে দিতে পারে, এবং সেই ক্ষেত্রে আপনারা করছেন একের পর এক। আপনি করছেন, আপনার উপদেষ্টা মণ্ডলীর হাতে গুনে বলে যাওয়া যায় কে কে করছেন না, সবাই জানে এটা, কে না জানে? এই জন্য ওনাদের জবাব দিতে মুখোমুখি হতে হবে না? সবাই জানে, কিন্তু সহজ কেউ নামগুলো আসলে প্রকাশ করছে না, অপেক্ষা করছে। এইটা আবার আরেকটা কথা বলি আপনাকে, এখানে আবার আমার একটা বক্তব্য আছে। যেমন কয়েকদিন আগে আমি দেখলাম, কিছুদিন আগে এক সচিব, সাবেক এক সচিব, সে ঢাকা অফিসার্স ক্লাবের একজন বড় কর্মকর্তা, একসময় খালেদা জিয়ারও নাকি পিএসটিএস ছিলেন, পাওয়ারফুল লোক। উনি বললেন যে 8 জন উপদেষ্টার দুর্নীতির তদন্ত রিপোর্ট, গোয়েন্দা রিপোর্ট ওনার কাছে আছে। বলছে, বলে নিয়ে পরে চুপ হয়ে গেছে। চুপ হয়ে গেল কেন? কেউ বলছে না কেন? এটি তো প্রশ্ন। বলছে না এই কারণে। আমি দুটা জিনিস দেখি, একটা জিনিস হলো ধমক খাইছে অথবা মাল খাইছে, কথা পরিষ্কার। উনি এটা বলে নিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, ওরা টাকা দিচ্ছে, চুপ হয়ে গেছে। আমি এই সন্দেহটা করি, কারণ ধমক খাওয়া লোক তো সে না, কারণ সে তো বিএনপির সঙ্গে মানে কঠিনভাবে জড়িত, এবং যখন উনি বলেন তখন সবাই হাততালি দিচ্ছে। তাহলে নাহিদ ইসলাম কেন প্রকাশ করতে পারলেন না? একই কথা, নাম বলে না কেন? নাম, ওনার সঙ্গে তাদের একটা পার্সোনাল রিলেশন হয়তো বা ছিল, একসময় উনি উপদেষ্টা ছিলেন, ওরাও ছিল। উনি বলতেছেন যে কয়েকজন উপদেষ্টা আছে, উনি তো নাম জানেন, বলেন না কেন? আপনার কাছে কে বড়, ওই পার্সোনাল রিলেশনটা বড় নাকি জাতির ভাগ্যটা বড়? কোনটা বড় আপনার কাছে? আপনি বলেন না কেন? নাকি নেগোসিয়েশন করতেছেন, নাকি ধমক খাইছেন, নাকি মাল খাইছেন? কি ভাই বলেন ভাই? এইগুলি হলো কি, যখন আপনি বলবেন, আপনি যখন পাবলিকলি বলবেন তখন কিন্তু পাবলিক শুনে ফেলাইলো, যখন পাবলিক শুনে ফেলাইলো তখন পাবলিকের মনে একটা সন্দেহ আপনি ঢুকাই দিলেন, এবং এই সন্দেহের মাধ্যমে পাবলিক সবগুলি লোককে সন্দেহ করতেছে। এখন এই সন্দেহের যদি কোনো কারণ না থাকে তাহলে তো আপনি অন্যায় করছেন, আর যদি কারণ থাকে সেটা আপনি বলবেন না কেন? নাকি এটা নিয়ে আপনি এখন দরদাম করতেছেন? এটা কি রে ভাই? সেটি একটি প্রশ্ন আসলে থেকে যাচ্ছে। ওনার তো এই ধরনের সুইপিং কমেন্ট করা ঠিক না। উনি যদি মনে করেন যে না রিয়েলি উনি মিন করেন, তাহলে উনি বলতেছেন না কেন? উনি এভাবে বলতে না পারেন, উনি দুদককে বলেন, তাও যদি বলতে না পারেন উনি প্রেস কনফারেন্স করে বলেন যে এই লোকের সম্পর্কে আমি এই তথ্য জানি, বলেন না কেন? অসংখ্য ধন্যবাদ। তো দেশটা উপকৃত হবে। আমরা এবার একটা জুলাই সনদ নিয়ে কথা বলতে চাই। সাইফ মুস্তাফিজ, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, তিনি বলেছেন, একটি মন্তব্য করেছেন জুলাই সনদের ব্যাপারে। তিনি বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে শেখ হাসিনার মতো পরিণতি বরণ করতে হবে। এই মন্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, এই মন্তব্যকে আপনি আসলে কিভাবে দেখছেন? ডেফিনেটলি, মানে জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো আসলে একটা করুণ পরিণতি আসলে যারা অভ্যুত্থানের সময়টায় সামনে থেকে লড়াই সংগ্রাম করেছে তাদের বরণ করতে হবে। তো এই জন্য জুলাই সনদের বাস্তবায়নটা খুবই জরুরি। আমি ভাইয়ের একটা প্রসঙ্গ উল্লেখ করতে চাই, যে ভাই বলছে যে উনি কেন বলছেন না। দেখেন, এই সেফ এক্সিটের যে ইস্যুটা, এই ইস্যুটার সময় আসলে এটা বলতে বা এটা নিয়ে আসলে আলোচনা করতে কিন্তু আমাদের কারো ভালো লাগার কথা না, কারণ এই অভ্যুত্থানের পরবর্তী যে সরকার, এটা তো আমাদের সবার সরকার। তো সেখান থেকে আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গা অনেক বেশি ছিল, যে ওনারা অনেক দায়িত্বশীল জায়গা থেকে অনেক কিছু পরিবর্তন করবেন, অনেক সংস্কার দেখাবেন। তো সেই জায়গায় তো যখন আসলে ব্যর্থতার কথাগুলো আসে বা আমরা জানতে পাই যে অনেকের পকেট ভারী হয়েছে, অনেকে দুর্নীতি করেছে, তো সেটা যখন আবার আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করার সুযোগ তৈরি হয়,
তো সেটা আমাদের জন্য বলতে বা আলোচনা করতে আসলে আমাদের স্বাচ্ছন্দ্য কারোরই লাগার কথা না। ডে ওয়ান থেকে তরুণদের যে দায়িত্বশীল ভূমিকাটা, মানে এখানে তো আরও অনেক রকম সিচুয়েশন ক্রিয়েট করার সুযোগ ছিল, কিন্তু আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা চেষ্টা করেছি যারা সিনিয়র রাজনীতিবিদরা যারা আছেন, যারা ওনাদের মতো যারা আছেন, স্টেক হোল্ডার আছেন, সবাইকে নিয়ে আসলে বাংলাদেশটাকে কিভাবে বিনির্মাণ করা যায় তারা আমাদেরকে গাইড করবেন, আমরা কোনো ভুল করলে শুধরাবো। কিন্তু এখানে যেরকম একে অপরের উপরে দোষাদোষী এবং মানে একরকম দুর্নীতি, এগুলোর যে একরকম মহা উৎসব শুরু হলো, সেটারকে আসলে আমরা এখন যেভাবে আসলে দেখতে হচ্ছে, এটা আমাদের আসলে কারোর এক্সপেকটেশন ছিল না। যদিও এখনও কিছুটা সময় আছে আমার মনে হয় যে এই সিচুয়েশন থেকে বের হয়ে আসার। কিন্তু যেটা বললাম যে মাসুদ কামাল ভাইয়ের আসলে এগুলো বলতে খুব আনন্দ পায়, এখন আনন্দ পায় এই জন্যই যে তারা তো আসলে চেয়েই ছিল যে আসলে এই ব্যাপারগুলোই ঘটুক। মানে এটা কিন্তু তার বলার মধ্যে একটা খুশি আছে, আনন্দ আছে। কারণ হচ্ছে যে তারা বিভিন্নভাবে, আমি দেখছি যে উনি ডে ওয়ান থেকেই এই সরকারের সব থেকে বড় সমালোচক। ফাইন, কোনো সমস্যা নেই, আমি ভুল করলে উনি আমার সমালোচনা করবেই, কিন্তু উনি এমনভাবেই বসেছেন যে মানে মানে পানের থেকে চুন খসলেও সে এটা নিয়ে সমালোচনা করছেন এবং নানাভাবে শেখ হাসিনার বৈধতা তিনি উৎপাদন করছেন। 17 বছর ধরে হাসিনার শাসন আমল কিভাবে বৈধ ছিল এবং কিভাবে তারা সিস্টেমেটিক পদ্ধতিতে আইনের মধ্যে থেকে সব কার্যক্রম চালনা করেছেন এবং তার আসলে এরকম কোনো ভুল নেই, সেটা তিনি যেভাবে বয়ানটা উৎপাদন করেন এবং এখন এই সরকারের যে কি ভুল এবং তার সাথে একটা পার্থক্য তৈরি করে দিয়ে তার এই আনন্দটা হচ্ছে। আমি আরেকটু বলে দিই, তিনি বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে কিভাবে প্রাসঙ্গিক করা যায় নির্বাচনে। কেন করছেন ভাইয়া? আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার কেন চেষ্টা করছেন আর আনন্দ পাচ্ছেন কেন এই বিষয়গুলো নিয়ে আসলে এইভাবে কথা বলার সময়? না, এটা তো ওনার মনে হচ্ছে। হ্যাঁ, ওনার প্রশ্ন উত্তরে দিতে চাইবেন কিনা এটা তো ওনার মনে হচ্ছে, মানে আমি পাচ্ছি কিনা এটা তো আমি মনে করি না। শুনেন, আমি বলি, এই পুরো এনসিপিতে যত লোক আছে, আমি আঙুল দিয়ে বলে দিলাম, এই এনসিপিতে যত লোক আছে এই সবাই নেতা থেকে শুরু করে কর্মীপন্থ গত 15 বছরে লেখায় কথায় বলায় হাসিনার বিরুদ্ধে যা বলছে সব যোগ করলে আমি যা বলছি তার অর্ধেক হবে না। ঠিক আছে, কথা বলি, আমি এটা চ্যালেঞ্জ দিলাম, আপনি আসেন। ঠিক আছে, আমি একটু বলতে আমার তার অর্ধেক হবে না। মাসুদ কামাল আমি কি ভাই, তখন লিস্টেই নেই? আচ্ছা, আমি বলি নাই। আপনি যেটা বলতেছেন যে হাসিনাকে প্রাসঙ্গিক করার মাধ্যমে, আমি এ পর্যন্ত আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, গত 5 আগস্টের পর থেকে হাসিনার পক্ষে আমি একটা শব্দ উচ্চারণ করছি, একটা শব্দ। আপনি গতকালকেই আপনার নিজের যে ইউটিউব চ্যানেল সেখানে আপনি বলেছেন মানবাধিকার সংস্থার উল্লেখ করে আপনি প্রসঙ্গ উল্লেখ করেছেন যে একটি নির্বাচন হতে যাচ্ছে, সেখানে আওয়ামী লীগ থাকবে কিনা এটা শিওর না, আওয়ামী লীগ ছাড়া আসলে এটা আসলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা সেটা আসলে সংশয়ের জায়গা আছে। এবং আপনি আরো বলেছেন, আপনি আওয়ামী লীগের কথা বলেছেন, তো কি হইছে? আপনি তাহলে আওয়ামী লীগকে কি আপনি বৈধ করছেন? আমি কি বলছি শুনেন, কথাটা খেয়াল করেন আমি কি বলছি। এবং আপনি বলেছেন যে ইউনূস সরকার ঠিক হাসিনা সরকারের মতোই কার্যক্রম অবশ্যই করতেছে। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আওয়ামী সরকার হাসিনার মতোই করতেছে। আওয়ামী লীগ যে রাজনৈতিক দল হিসেবে একটা মানে সন্ত্রাসী সংগঠন, এটাকে আপনি বৈধতা দিতে যাচ্ছেন না। ইউনূস সরকার যা করতেছে সেটা যে হাসিনার মতো আগের সরকারের মতোই হচ্ছে, এটা তো আমি বলি নাই, এটা হিউম্যান রাইটস ওয়াচ বলছে। এই যে এটাই হচ্ছে মজার ফ্যাক্ট, আর হিউম্যান রাইটস ওয়াচ নিজে কোনো কিছু বলছেন না, আপনাদের পছন্দ হবে না, কিন্তু ওনার ইউটিউবে 30 মিনিট 40 মিনিট বিভিন্ন রেফারেন্স টেনে এই কথাগুলো যখন বলছে, টক শোতে যখন এই কথাগুলো বলছে ভাই আমি বলছি না, এটা হিউম্যান রাইটস বলছে, এটা অমুক সংস্থা বলছে, এটা তমুক সংস্থা বলছে, তাহলে এটা না এলে আওয়ামী লীগ না ছাড়া কিন্তু আপনার সুষ্ঠু নির্বাচন সম্ভব না, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব না। এবং উনি যে বললেন যে উনি 17 বছরে এই তরুণদের থেকে অনেক বেশি আকারে লিখেছে, হিসাব করে দিতে পারেন, তাহলে আমার কথা হচ্ছে যে সাগর রুনির ঘটনা আপনারা জানেন, এরকম এই 17 বছরে আমি 2020 থেকে 23 সালে 270 জন ওপরে সাংবাদিকদেরকে হামলা করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আর 17 বছর হিসাবটা আরো বেশি। তাহলে মাসুদ কামালরা যদি এত বেশি মানে সরকারের সমালোচনা করে, সরকারকে আটকে ধরে, তাদেরকে কেন সরকার এত গুম খুন মানুষ হয়ে যায়, এত মানুষকে তুলে ফেলে বিরোধী মত প্রকাশের জন্য? মাসুদ কামালরা এখনো ঠিকঠাক ভাবে বসে এখন আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করতে পারে। আপনার মনে রাখতে হবে, আওয়ামী লীগ সরকার শুধুমাত্র আওয়ামী লীগের জন্যই এতদিন মানে শাসন করতে পারেনি। তাদের যেরকম সেনাবাহিনীতে নিজেদের লোক ছিল, সাংবাদিকের
মধ্যে নিজেদের লোক ছিল, প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা এরকম মানুষকে, মাসুদ কামাল ভাইদের মতো মানুষকে বসিয়ে রেখেছিল, যার জন্য তারা এখন এই সময়টাতে থেকেও অপ্রাসঙ্গিক থাকেও মাসুদ কামালরা তারা তাদেরকে শাসনামলে কখনো তার কণ্ঠ কেউ রোধ করতে পারেনি। আওয়ামী শাসন আমলে মাসুদ কামাল ভাই তার এই কণ্ঠ বজায় রেখেছে আমরা যতটুকু জানি। আমি একজন দর্শক আছে, একটু প্রশ্ন করতে চাই, তার প্রশ্নটা একটু নিয়ে আসতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। বলবেন, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন হচ্ছে, নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সুশীলা কার্কি তিনি বলেছেন যে আমি কোনো আইন কানুনের উপরে হাত দেবো না, ঠিক আছে, আমি একটা নির্বাচন দিয়ে চলে যাব মার্চ এপ্রিলে। কিন্তু তার বিপরীতে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার যে এতগুলো সংস্কার কমিটি করেছে, ঠিক আছে, তো এই সংস্কার আদৌ সম্ভব কিনা, ওটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আপনার প্রশ্নটি পেয়েছে। জি, আমি একটু মাসুদ কামাল ভাই আপনার কাছ থেকে এটা নিতে চাবো। এই প্রশ্নটি আসলে আমারও ছিল যে সংস্কারের বিষয়টি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে, এটা আমি সাইফ মুস্তাফিজ আপনার কাছ থেকে একটু শুনবো। তিনি প্রশ্ন করছিলেন, প্রশ্নটি নিশ্চয়ই শুনেছেন যে নেপালের প্রধানমন্ত্রী এসে তিনি 3 মাসের মধ্যে তিনি ডিক্লেয়ার করলেন যে তিনি আসলে আইন কানুনের কোনো কিছু সংস্কারে হাত দেবেন না, এটি তার এখতিয়ারে নেই, তিনি নির্বাচনের কথা বলেছেন। তাহলে সেক্ষেত্রে উল্টো দেখা যাচ্ছে যে আমাদের দেশের সংস্কারটা আসলে ঝুলে গেছে, এখন পর্যন্ত সংস্কার নিয়ে আমরা জানি না যে আসলে কি সংস্কারটা আসলে হতে যাচ্ছে বাকি। আপনি এটিকে কিভাবে দেখছেন? শুনেন, এরা সংস্কার করতে যাচ্ছে, এই সংস্কারটা এখন ঝুলে গেছে এই কারণে যে এই সংস্কারের শুরুটাই ঠিক ছিল না, এবং শুরুর থেকে আমি বলছিলাম কেন ঠিক ছিল না, এবং শুরুর থেকে বললেই তো খারাপ হয়ে গেলাম। ভাই আমি শুরুর থেকে বলতেছি এটা ঠিক হবে না। দেখেন এখন কি হয়েছে, আমি একটা এক্সাম্পল তো বলে খেলাম, আপনি দেখেন এখন কি হচ্ছে, এটা কীভাবে বাস্তবায়ন করবে এটা নিয়ে আলোচনা হচ্ছে। প্রথমে আবদার উঠলো যে এটাকে সংবিধানের উপরে জায়গা দিতে হবে, তারপরে আরেকটা আবদার আসলো যে এটা নিয়ে কোনো আদালতে যাওয়া যাবে না। আমি তো একটা কথা সবসময় বলি যে নাথিং ক্যান গো আনচ্যালেঞ্জ, নাথিং, নাথিং মানে নাথিং, কোনো কিছুকে আপনি আনচ্যালেঞ্জ ছাড়তে পারবেন না। আদালতে উঠানো যাবে না কেন? আদালতে সব কিছু উঠানো যাবে। আজকে থেকে 10 বছর 5 বছর পরে শেখ হাসিনা তো বলছিল এই সংবিধান চেঞ্জ করা যাবে না, সংবিধান চেঞ্জ হচ্ছে না, তার কথা অনুযায়ী হবে নাকি? তার কথা অনুযায়ী কোনো একটা ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কথা অনুযায়ী হবে না, জনগণের কথা অনুযায়ী হবে। জনগণের কথা আপনি বুঝবেন কিভাবে? জনগণের কথা আপনি বুঝবেন নির্বাচনের মাধ্যমে, এর আগে না। যাই এখন কি হয়েছে, এখন তারা বলতেছে যে এটা নিয়ে একটা গণভোট করবে। খুব ভালো প্রস্তাব, আমার পছন্দ হয়েছে। আমার এনসিপির যে একটা প্রস্তাব ছিল আগে একই দিনে আপনার গণপরিষদ ইলেকশন, ওইটাও আমার পছন্দের ছিল, আমি এদের বহুবার বলছি আমার এটা পছন্দ ছিল। এখন তারা গণভোট করতেছে, গণভোটের ঝামেলাটা দেখেন আপনি, আমি বলি আপনাকে তাহলে বুঝবেন। এই গণভোটটা কিন্তু প্রথম বিএনপি রাজি ছিল না, তাহলে বিএনপি মনে হয় অনুরোধে ঢেকে গেল, ঠিক আছে আমি গণভোট করব। কোন দিন করবেন? নির্বাচনের দিন করবেন। আরেকজন বলছে নির্বাচনের আগে হবে। গণভোটটা প্র্যাকটিক্যাল না, এটা আমি বলছি আপনাকে কেন প্র্যাকটিক্যাল না। নির্বাচন যদি হয় এই দেশের মানুষ একই দিনে 2টা ব্যালটে ভোট দিবে, এই ইলেকশন কমিশন একই দিনে 2টাই নির্বাচন নিয়ে রেজাল্ট বের করবে, এটা জটিল হয়ে যাবে। তারপরে যদি তারা পারে করুক, আমার কোনো আপত্তি নাই। মৌলিক প্রবলেমটা কোথায়? মৌলিক প্রবলেমটা এটা নিয়ে খুব ভাবতে আসে না যে এটা তো একটা ফাঁদ, জাস্ট একটা ফাঁদ। ফাঁদটা কীভাবে? যদি গণভোটে না জয়যুক্ত হয়, হতেই পারে, হতে পারে কেন সেটা আমি বলি। হতে পারে এই কারণে বিএনপি কিন্তু এই গণভোটে আগ্রহী না, তারা চাপের মুখে পড়ে যেন তাদের উপরে ব্লেমটা না আসে, যে ওরা চায় না, এই ব্লেম থেকে বাঁচার জন্য তারা গণভোটে তারা রাজি হয়েছে। কিন্তু এখন যদি বিএনপির থেকে কিছু লোক ভোট দেয় না ভোট, যদি আবার আওয়ামী লীগের কিছু ভোট আছে বাজারে, তাদের প্রার্থীরা কিন্তু ভোট তো আছে, তারা এসে যদি এখানে না ভোট দেয় তখন কী হবে? তখন এই যে এতদিন ধরে যে কাজটা করছে পুরো কাজটাই কিন্তু বাতিল হয়ে যাবে। কারণ গণভোটটা হচ্ছে টোটাল একটা প্যাকেজের মধ্যে, এই প্যাকেজটা বাস্তবায়ন হবে কি হবে না কেউ ভাবছে এগুলি নিয়ে? আমি যদি বলি আওয়ামী ন্যারেটিভ নিয়ে আসছে। জনাব সাইফ মুস্তাফিজ, আপনার লাস্ট আরো কয়েকটা ইস্যু আমি আসলে একটু বলতে চাই, কারণ সেই সময় কথা শেষ করতে পারি, একটু ছোট করে বলেন। হ্যাঁ, তখন আপনি বললেন যে মাসুদ কামাল ভাইরা হচ্ছে এই সময়টা অনেক আওয়ামী লীগের সময় তারা যথেষ্ট বলেছেন, সেটা আমি অবশ্যই অ্যাড্রেস করি, অবশ্যই তারা বলেছেন। কিন্তু মানে তার যে প্রেক্ষাপটটা আমি বলছি, যে উনি যে বললেন একটু আগে যে বললেই আমি আওয়ামী লীগের দোসর বা এটা ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু না। আমি যেটা বলার চেষ্টা করছি যে উনি অবশ্যই সর্বোচ্চ সমালোচনা আমাদেরকে করুক,
আমি আমাদের ক্ষেত্রে আশা করব কিছু তিনি আমাদেরকে কিছুটা সাজেশনও দিবেন যে এটা করো ওইটা করো, মানে আমরা তার থেকে এটা এক্সপেক্ট করি। কিন্তু আমার কথা হচ্ছে আমার সমস্যার জায়গাটা একটা জায়গায় যে উনি নানাভাবে আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করছেন ডে ওয়ান থেকে। তার একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনি দেখেন কিভাবে খুব টেকনিক্যালি, মানে এরকম না উনি ডিরেক্ট বলবে না যে আওয়ামী লীগকে আমার চাই, অনেকভাবে যে অমুক প্রতিষ্ঠান তমুক প্রতিষ্ঠান বলছে, তাহলে তো এটা হবে না, আন্তর্জাতিক সংস্থাগুলো তো তাহলে মানবে না। তো এইভাবে আসলে তিনি বৈধতা উৎপাদন করছেন। আবার দেখেন সেফ এক্সিটের কথা যেহেতু উনি আসলো, তখন উনি আর একটা টকশোতে আমি দেখলাম বললো যে যদি কেউ হয়, এবার তার চ্যানেলও আমি দেখলাম যে বলছেন যে এটা আসিফ মাহমুদ হবেন। তো তরুণদের প্রতি যে তার আলাদা একটা ক্ষোভ এবং নাম সহজে বলে দেওয়ার একটা জায়গা, এই আসিফ মাহমুদরা গণঅভ্যুত্থানের সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তারা হচ্ছে যে চানখার পোলে তাদের সামনে মানুষ মারা গেছে, সেও নিহত হতে পারতো। আসিফ মাহমুদরা সেফ এক্সিট না, আসিফ মাহমুদরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে যার বৈধতা তিনি উৎপাদন করতে যাচ্ছেন তার বিরুদ্ধে হচ্ছে যে আসিফ মাহমুদরা যে সাক্ষী দিয়ে আসে, নিঃসন্দেহে। তো এই তরুণদেরকে এই ছোট করা, বিভিন্নভাবে দুর্নীতির সাথে বিভিন্ন নৈরাজ্যের সাথে যে ট্যাগিং করা, সেটা করা থেকে তারা যদি একটু বের হয়ে এসে সঠিক সমালোচনাটা যদি করে, এই অমুক হাজার কোটি টাকার, মানে আমি অবাক হয়েছে যে আমাদের এত হাজার কোটি টাকার আসলে জায়গা, আমাদের অফিস ভাড়া, সাংগঠনিক চলাচল, এইগুলোতে অনেক সমস্যা হচ্ছে। আমি একটু শেষ করি, এই জায়গাগুলো সমস্যা হয়ে যাচ্ছে। তো এইভাবে ট্যাগিং করছেন যেগুলো সলিড ইনফরমেশন, যেরকম সার্জিস আলমের নামে একটা কথা ছিল যে উনি এরকম শোডাউন দিলেন, এটা সবাই আমরা সমালোচনা করেছি। দলীয় ফোরাম থেকে আমরা কেউই এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত জায়গাটা চাই না, কিন্তু মাসুদ কামাল ভাইরা 17 বছর ধরে আওয়ামী লীগের বৈধতা উৎপাদনের জায়গাটা মানে উনি বলছেন যে করেনি, তারা বিভিন্ন সমালোচনা করেছেন। এই সমালোচনাটা করেই এরকম কিছু মানুষকে তারা প্রতিষ্ঠিত করেছেন সমাজে। হ্যাঁ, সেই প্রথম থেকে এরকম কিছু মানুষ আছেন, আপনি দেখবেন। সেটা নাকি প্রশ্ন করা যাবে কি আসিফ মাহমুদরা যদি বিতর্কিত কিছু করেন, সেটা নিয়ে প্রশ্ন করা যাবে, সমালোচনা করা যাবে, 100বার করা যাবে। অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা হচ্ছে এটা করতে পারবেন না যে আপনি এই 1.5 বছর ধরে বিভিন্নভাবে নানা কায়দায় আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করবেন আওয়ামী লীগের এজেন্ট হিসেবে, সেটাতে আমাদের আসলে সমস্যা। ভাই আপনি বলবেন, আমি প্রশ্ন করছি। আমি আওয়ামী লীগের এজেন্ট যে কথাটা বললেন সর্বশেষ যে বাক্যটা, আমি এখানে বসেই ওপেন চ্যালেঞ্জ করে দিচ্ছি যে আমি আওয়ামী লীগের কাছ থেকে 1 টাকার সুবিধা পাইছি, 1 টাকা যদি কেউ প্রমাণ করতে পারে। আমি সাংবাদিকতা করি আজকে 36 বছরের ভাই, এই 36 বছরে আওয়ামী লীগের কোনো একজন সদস্য বাদ দেন, আওয়ামী লীগ পার্টি করে তাও বাদ দেন, আওয়ামী লীগের এমপি মন্ত্রী বাদ দেন, আওয়ামী লীগের ব্যবসায়ী, একটা লোককে কেউ যদি বলতে পারে যে মাসুদ কামাল আমার কাছ থেকে 5 টাকা নিছে, ভাই আমি একটু যতটুকু বুঝতে পারছি, গত 17 বছরের কথা উনি বলেন নাই, উনি বলছেন গত 1.5 বছরে আপনি আওয়ামী লীগকে ফ্যাসিলিটেট করার চেষ্টা, গত 1.5 বছর অর্থনৈতিক ভবিষ্যৎ সুবিধার জন্য। আমি যদি সরকারের সমালোচনা করি, সরকারের একটা কাজের, আমি টু দ্য পয়েন্টে কথা বলি ভাই, আমার কাছে লজিক ছাড়া কিচ্ছু নাই, নো ইমোশন। আমার সঙ্গে আলাপ করতে হলে লজিক নিয়ে আলাপ করবেন, যুক্তি দিয়ে কথা বলবেন, তথ্যের উপর ডিপেন্ড করে কথা বলবেন। আমার যে সমস্ত লজিক, এগুলি পারলে খণ্ডন করেন, যখন খণ্ডন করতে না পারেন তখন বলেন ফ্যাসিস্টকে ফ্যাসিলিটেট করতেছি, তখন বলেন ফ্যাসিস্টে দালাল হয়ে গেছি। ভাই এগুলি করে তো কোনো লাভ নাই। তাহলে ভাই লাস্ট ভিডিওতে বললেন মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করার যে ব্যাপার, কোথায় বৈধতা উৎপাদন এই বিষয়টা আপনি একটু বলেন। কোথায় বৈধতা বাই করেন, দেখেন বাই করেন। আপনি কি বলছেন লাস্টের 1 মিনিটটা আপনি নিজে বলেন। শুনেন আমি বলি, আমি কি বলি সেটা বলি, আমি কি বলছি মুখস্থ করে রাখি নাই, ওটা এখানে আছে দেখেন, আবার দেখেন, দর্শক যারা আছে তারাও দেখেন। হ্যাঁ বলেন আপনি, দেখেন তারপর আলাপ করেন। আমার বক্তব্যের কথা সেটা আমি বলি। আমি বলছি যে ওখানে হিউম্যান রাইটস ওয়াচ তারা কি বলছে, তারা যেভাবে কথাটাকে শেষ করছে, তারা বলছে যে এরা এই একটা আইনের মাধ্যমে দেশের মধ্যে বিভিন্ন রকম দমন পীড়ন চালাচ্ছে, বরং সরকারের উচিত হবে এগুলোকে বাদ দিয়ে একটা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক একটা নির্বাচনের দিকে, নির্বাচনের পরিবেশ তৈরির জন্য উদ্যোগ নেওয়া। এটা মীনাক্ষী গাঙ্গুলি বলছে। তো মীনাক্ষী গাঙ্গুলিকে আমার ভাই হয় নাকি রে ভাই? সে বলছে এটা তো ওপেন ভাই, মীনাক্ষী গাঙ্গুলি আপনার ভাই হইতে পারে, তাহলে এটা তো ওপেন রে ভাই, হাসিনা তারা আপনার ভাই ব্রাদার হইতে পারে। আপনি এগুলাও বলছেন যে মানবাধিকার সংস্থাগুলো বলেছেন যে এই নির্বাচন অংশগ্রহণ গুলো বলি নাই, মানবাধিকার সংস্থা বলছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে গুলো বলেন কি আপনি? আচ্ছা ঠিক আছে, মানবাধিকার সংস্থার কথা বলছেন। হ্যাঁ এটা বলছি তো, বলছেন যে এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা আওয়ামী লীগ ছাড়া, এটা বলছেন কিনা আপনি? হ্যাঁ আমি কি বলছি আমার খেয়াল নাই, আমি যেটা বলছিলাম শুনুন, আমি যেটা আপনি বলছেন যে ডক্টর ইউনূস আমাদের ইমেজকে কোথায় নিয়ে যাচ্ছে, হাসিনা সরকারের সাথে
মানে আপনি ইউনূস হাসিনা সরকারকে কথাটা সমর্থক উচ্চারণই কথা করিনি আমি। আবার সমর্থক বলবেন। বলছেন না আমি হাসিনা কথাটা উচ্চারণ ওনার করি এই না। আমলটাকে আপনি তার সাথে সমর্থক ওটা এবং তো ওরা তার সাথে বলছে। একই বলছেন। এটা ওরা বলছে। এই যে দেখছেন আমার মনে হয় যে- এটাই আমার মনে হয় যে যে- উনার কোনো কথা না, আচ্ছা, ওরা উনার যদি কথা বলে, কি হচ্ছে করবে? ওরা বলে নাই? বিভিন্ন মানবাধিকার সংস্থার কথা, বিভিন্ন ভাই লোকের রে, ওরা কথা। বলে নাই? এটা সে 40 মিনিট ধরে এই কথাগুলো অন্যের আপনাদের কাছে কথাগুলো মনে facilitate হচ্ছে করে। যে সেটি আসলে ডেফিনেটলি ওরা আপনি আওয়ামী লীগ ডে সরকারকে ওয়ান থেকে facilitate করা। অভ্যুত্থানের পরে আপনি দেখেন তার যে ক্রাইটেরিয়া, সেভাবে সে আস্তে আস্তে স্লোলি এই মতামতটাকে গ্রো করতেছে। জনাব